দাখিল ২৭-২৮ কিংবা এসএসসি ২৭-২৮ কিংবা চাকরি পরীক্ষার্থী, তুমি যেই হও না কেন, তোমার জন্য আজকে ব্যাকরণিক শব্দ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ দুইটি টপিক বিশেষ্য এবং সর্বনাম নিয়ে ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটা তুমি যদি মনোযোগ দিয়ে করো, বিশেষ্য এবং সর্বনামে তোমার কোনো ধরনের সংশয় শঙ্কা থাকবে না। পরীক্ষায় গিয়ে তুমি জাস্ট চোখ বন্ধ করে যদি একটা অপশন দেখো, ওইটাই কারেক্ট। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। সো ফার্স্টেই দেখো আমরা হচ্ছে বিশেষ্যটা পড়বো। সো বিশেষ্যটা বেসিক্যালি কি? বিশেষ্য হচ্ছে গিয়ে যেসব শব্দ দিয়ে আমরা ব্যক্তি প্রাণীর নাম বোঝাই তাকেই আমরা বিশেষ্য বলতেছি। দেখো এখানে বলা হচ্ছে যে শব্দ দিয়ে আমরা হচ্ছে গিয়ে কি বোঝাই, আমরা হচ্ছে ব্যক্তি প্রাণী স্থান বস্তু ধারণা গুণের ইত্যাদির নাম বোঝাই তাকে আমরা বলতেছি বিশেষ্য। যেমন বাঘ একটা প্রাণীর নাম, ঢাকা একটা স্থানের নাম, এই যে নামগুলো বোঝাচ্ছি, দ্যাটস ওয়াই এইগুলো বিশেষ্য। এখন বিশেষ্য তো বুঝলাম, বাট পরীক্ষায় তো আমাদের বিশেষ্য আসে না, রাইট? শুধু তো বিশেষ্য সংজ্ঞা আসে না, পরীক্ষায় কি আসে? পরীক্ষা আসে বিশেষ্যের প্রকারভেদ আসে, আমাদের একটা উদাহরণ দিয়ে দেয়। সাপোজ ধরো আমাকে উদাহরণ দিল যে পদ্মা নদী, এখানে পদ্মা শব্দটা কি, এই ধরনের উদাহরণ আসে। তো চলো আমরা একটু দেখি। দেখো বলা হচ্ছে বিশেষ্য সাধারণত ৬ প্রকার। কি কি? প্রথমত হচ্ছে গিয়ে নাম বিশেষ্য, দ্বিতীয়ত জাতি বিশেষ্য, তৃতীয়ত বস্তু বিশেষ্য, চতুর্থ সমষ্টি বিশেষ্য, পঞ্চম গুণ বিশেষ্য এবং লাস্ট ক্রিয়া বিশেষ্য। তো চলো আমরা একটু দেখি নাম বিশেষ্যটা কি। নাম বিশেষ্যটা হচ্ছে গিয়ে বেসিক্যালি যে বিশেষ্য দিয়ে আমরা ব্যক্তি স্থান দেশ কাল সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে বোঝাই। কি নামকে বোঝাই? সুনির্দিষ্ট নামকে বোঝাই, তাকেই আমরা বলতেছি নাম বিশেষ্য। যেমন ধরো আমি বললাম হাবিব। আচ্ছা, এই যে হাবিব নামটা, এটা কি একজন ব্যক্তির নাম না? সো এইটা একটা নাম বিশেষ্যের উদাহরণ। কিংবা আমি বললাম পদ্মা, পদ্মা নদী, সো এটা কি একটা স্থানের নাম না? সো এটা কিন্তু একটা স্থানের নাম। কিংবা ধরো আমি বললাম সোমবার, এটা কি একটা কালের নাম না? এটাও একটা নাম বিশেষ্য। সো এইখানে দেখো স্থান নাম ঢাকা একটা স্থানের নাম, আবার ধরো সোমবার এটা একটা কালের নাম। কিংবা ধরো আমি বললাম গীতাঞ্জলি, গীতাঞ্জলি কার? গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সৃষ্টিকর্ম। সো এটা সৃষ্টি করা হয়েছে, দ্যাটস ওয়াই এটা সৃষ্টি নামের মধ্যে আসছে। কিংবা সঞ্চিতা কাজী নজরুল ইসলামের একটা রচনা আর কি। সো এইভাবে করে আমরা আমাদের নাম বিশেষ্যটাকে শিখে ফেলতে পারি। চলো তাহলে আমরা আমাদের জাতি বিশেষ্যটা দেখি। জাতি বিশেষ্য কি? যে বিশেষ্য দিয়ে সাধারণত জাতি বিশেষ্য সাধারণ বিশেষ্য নামেও পরিচিত। তাইলে তোমাদের পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, তোমাদেরকে পরীক্ষা এইভাবে জিজ্ঞেস করতে পারে যে সাধারণ জাতি বিশেষ্যর আরেক নাম কি? তোমরা কি বলবা? বলবা সাধারণ বিশেষ্য। চলো আমরা একটু জাতি বিশেষ্যটা বোঝার চেষ্টা করি। এ ধরনের বিশেষ্য বিশেষ নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। তাহলে কি একটু বোঝার চেষ্টা করো, নাম বিশেষে আমরা সুনির্দিষ্ট করে কোনো একটা কিছুর নাম বোঝাইতাম, আর জাতি বিশেষে তো কি হয়, আমরা সুনির্দিষ্ট কোনো কিছুকে বোঝাই না, বরঞ্চ আমরা এই ধরনের যা কিছু আছে প্রাণী বা অপ্রাণী তাদের সব কিছুকেই বোঝাই। ধরো আমি যদি বলি মানুষ, আমি কি এখানে কোনো স্পেসিফিক মানুষের কথা বললাম, নাকি পুরো মানুষ জাতির কথা বললাম? পুরো মানুষ জাতির কথা বললাম না। আবার ধরো আমি যদি গরুর কথা বলি, গরু দিয়ে কি আমি স্পেসিফিক কোনো গরুর কথা বলতেছি, না পুরো গরু যত সারা বিশ্বে যত গরু আছে সব গরুর কথা বলতেছি? সো এইখানে কিন্তু আমি নির্দিষ্ট করে কোনো কিছু বলছি না, দ্যাটস ওয়াই এটা জাতি বিশেষ্যের উদাহরণ। এরপরে চলো আমরা একটু দেখি আমাদের বস্তু বিশেষ্য। কোনো দ্রব্য বা বস্তুর নামকে যদি আমরা বোঝাই তখন ওইটাকে আমরা বলতেছি বস্তু বিশেষ্য। যেমন ধরো ইট একটা বস্তুর নাম। কিংবা ধরো আমি যদি বলি আকাশ, টেবিল, বই, লবণ, প্রত্যেকটাই কিন্তু এক একটা বস্তু, দ্যাটস ওয়াই এইগুলাকে আমরা বলতেছি বস্তু বিশেষ্য। এরপরে চলো আমরা দেখি সমষ্টি বিশেষ্য। সমষ্টি বিশেষ্য কি? যে ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। কাকে বোঝায়? ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন ধরো আমি বললাম মিছিল, এখানে কি অনেকগুলো মানুষের সমষ্টি না? কিংবা ধরো আমি যদি বলি পরিবার, এইখানে 3 বা 4 বা 5 জন মানুষের সমাহার বা সমষ্টি না? দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি সমষ্টি বিশেষ্য। এরপরে চলো আমরা দেখি গুণ বিশেষ্য। গুণ বিশেষ্যটা কি? সাধারণত কোনো কিছুর গুণগত অবস্থা বা ধারণা বোঝাইতে আমরা গুণগত বিশেষ্য ব্যবহার করি। যেমন আমি বললাম যে শিহাব ছেলেটি সৎ, বা শিহাবের মাঝে সততা আছে। আমি যখন এইভাবে শিহাবের মাঝে শিহাব সৎ কিংবা সততা আছে, এখানে কি তার গুণগত অবস্থা প্রকাশ করতেছি না?
এটা হচ্ছে আমার একটা গুণ বিশেষ্যের উদাহরণ। যেমন ধরো এই যে দেখো এখানে কি বলতেছে, সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য, এই প্রত্যেকটাই কিন্তু এক একটা মানুষের গুণ বা বৈশিষ্ট্য। সো এইগুলাকে আমরা গুণগত গুণ বিশেষ্য বলে অবহত করতেছি। এরপরে হচ্ছে আমাদের লাস্ট টপিক বিশেষ্যের, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য। এইটা একটু বোঝার ব্যাপার আছে ভাইয়া, তোমরা ক্রিয়াটা বোঝো বাট ক্রিয়া বিশেষ্যটা বোঝো না। ক্রিয়া বিশেষ্যটা কি? ক্রিয়ার কোনো একটা কাজের নামকেই আমরা ক্রিয়া বিশেষ্য বলতেছি। যেমন ধরো পড়া, এই পড়াটা কি একটা কাজ না? যখন আমি এই পড়ার এই কাজটাকে বলতেছি, কাজটাকে আমি কি বলে ডাকতেছি? পঠন নামে ডাকতেছি। পঠন থেকে কি আসছে? পঠন, এই যে দেখো এখানে পঠন লেখা আছে। এই পঠন শব্দটা থেকে কি আসছে ভাইয়া? এই পঠন শব্দটার থেকে আসছে হচ্ছে পাঠ। পাঠ মানে কি? পড়া। এটা থেকে আসছে পড়া, পড়ি, ঠিক আছে? কিংবা ধরো ভোজন, ভোজনটা কি? ভোজন মানে হচ্ছে খাওয়া। ভোজন থেকে আসছে কি? ভোজ। ভোজের আরেকটা নাম কি? খাওয়া, রাইট? একইভাবে বাকিগুলাও, শয়ন মানে কি? ঘুমানো বা শোয়া। করা মানে কি? করা মানে তো করাই। করার যদি আমরা হচ্ছে গিয়ে কাজের নামও করা, আর এটা ক্রিয়া বিশেষ্যটাও করা। সো ক্রিয়া বিশেষ্যটা বেসিক্যালি কোনো কাজের নামকে আমরা বলতেছি ক্রিয়া বিশেষ্য। আশা করি তোমরা বিশেষ্য অংশটা বুঝতে পারছো। চলো আমরা বিগত বছরে যে সকল প্রশ্নগুলো এসেছে এমন কিছু প্রশ্ন সলভ করি। যেমন ধরো এখানে বলা হচ্ছে যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা কি বলি? বলো তো। আমরা যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝাই তাকে আমরা কি বলি? বিশেষ্য। চলো নেক্সট এমসিকিউতে যাই। আমাদের বলা হচ্ছে পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য? আচ্ছা, পদ্মা কি কোনো সৃষ্টি নাম? কোনো ব্যক্তি সৃষ্টি করছে? করে নাই, তাইলে সৃষ্টি নাম কাটা। পদ্মা কি কোনো কালের নাম, মানে কোনো সময়ের নাম? না, এটাও কাটা। পদ্মা কি কোনো ব্যক্তির নাম? না, এটাও কাটা। তাহলে পদ্মা কিসের নাম? স্থানের নাম। এখানে বেসিক্যালি আমরা পদ্মা নদীর কথা বোঝাচ্ছি। এবার আসো, নিচের কোনগুলো সমষ্টি বিশেষ্যের উদাহরণ? আমি তোমাদের যখন পড়াচ্ছিলাম বলেছিলাম যখন একের অধিক মানুষের সমষ্টি ঘটবে বা সমাহার ঘটবে তখন আমরা ওইটাকে বলবো সমষ্টি বিশেষ্য। আচ্ছা দেখি তো, আকাশ বা বই, এখানে কি একের অধিক মানুষের সমাহার ঘটছে? ঘটে নাই, কাটা। সঞ্চিতে বা ইত্তেফাক, এখানেও ঘটে নাই, কাটা। নদী বা সাগর, ঘটে নাই, কাটা। কোনটায় ঘটছে? পরিবার ও মিছিল। পরিবারেও একের অধিক মানুষ থাকে এবং মিছিলেও একের অধিক মানুষ থাকে। আচ্ছা চলো আমরা আমাদের নেক্সট এমসিকিউতে যাই। দেখো বলা হচ্ছে গুণ বিশেষ্য কোনটি? গুণ বিশেষ্য কোনটি? দেখো প্রথমে বলা হয়েছে সাগর, এটা তো একটা ইয়ার নাম, এটা কাটা। ভজন, ভোজন এটা তো ক্রিয়া বিশেষ্য। বাহিনী এটা তো সমষ্টি বিশেষ্য। বাকি থাকে কি? সততা, এটা গুণের নাম, গুণ বিশেষ্য। চলো আচ্ছা, এখন আমরা দেখব সর্বনাম। সর্বনামটা বেসিক্যালি কি ভাইয়া? সর্বনাম হচ্ছে গিয়ে যে শব্দ বিশেষ্যের পরিবর্তে বসে তাকেই আমরা বলতেছি সর্বনাম। চলো দেখি কি বলা হচ্ছে সংজ্ঞায়। বলা হচ্ছে বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে আমরা সর্বনাম বলি। যেমন ধরো আমরা একটা উদাহরণ দেখি। আমি বললাম শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত, তাই সে পরীক্ষায় ভালো করছে। আচ্ছা, প্রথমে কি বললাম? শিমুল, এই শিমুলটাকে আমার বিশেষ্য। শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করতো। পরের লাইনে কি বললাম? তাই সে, এই সেটা কি শিমুলের পরিবর্তে ব্যবহৃত হয়েছে না? এটাই হচ্ছে আমার সমষ্টি, আমার হচ্ছে সর্বনাম। কিংবা ধরো আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে দিতে পারি এখানে। ধরো আমি বললাম রুমি ভালো মেয়ে, সে নিয়মিত পড়াশোনা করে। আচ্ছা ফাইন। সো চলো আমরা একটু দেখি সেন্টেন্সটা। বললাম কি রুমি ভালো মেয়ে, সে নিয়মিত পড়াশোনা করে। ফার্স্টের লাইনটাতে এই রুমিটাকে আমার বিশেষ্য না, রাইট? পরের লাইনে আমি কি করলাম? এই রুমির বদলে কি লিখলাম? সে লিখলাম না? এই সেটা বেসিক্যালি আমার সর্বনাম। এখন আসো সর্বনাম কাকে বলে, সর্বনামের সংজ্ঞা এবং উদাহরণ তো দেখলাম, বাট সর্বনাম কত প্রকার?
সর্বনাম কিন্তু আমার হচ্ছে ভাইয়া 9 প্রকার, ঠিক আছে। তো চলো এই যে দেখো এখানে বলা হচ্ছে 9টা শ্রেণীতে ভাগ করা হয়েছে সর্বনামকে। আমরা চলো সর্বনামের শ্রেণী বিভাগগুলো দেখি। ফার্স্টেই দেখো বলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনামটা কি ভাইয়া? ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে ব্যক্তি নামের পরিবর্তে আমরা যে সর্বনাম বসাই তাকেই আমরা বলতেছি ব্যক্তিবাচক সর্বনাম। যেমন একটু আগে আমরা ব্যবহার করলাম রুমি ভালো মেয়ে, সে নিয়মিত পড়াশোনা করে। এখানে রুমি একটা ব্যক্তির নাম, রুমির পরিবর্তে সে বসাইছি, তাইলে এটা হচ্ছে কি আমার ব্যক্তিবাচক সর্বনাম। চল আমরা উদাহরণ দেখি। ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে, এই সর্বনামটা আবার কিন্তু 3 প্রকার, ঠিক আছে। চলো দেখি কি কি। একটা হচ্ছে বক্তা পক্ষের সর্বনাম, একটা হচ্ছে শ্রোতা পক্ষের সর্বনাম, আরেকটা হচ্ছে অন্য পক্ষের সর্বনাম। তো চলো আমরা একটু দেখি বক্তা পক্ষের সর্বনামটা কি। যখন কোনো বক্তা কথা বলে, যেমন আমি ধরো কথা বলছি, তাই আমি বলতেছি না যে এই যে আমি করে কথা বলতেছি, এটা কি বক্তা যিনি কথা বলতেছেন, এই বক্তা পক্ষের সর্বনাম হচ্ছে গিয়ে আমি, আমরা, আমাকে, আমাদের, এইগুলো হচ্ছে বক্তা পক্ষের সর্বনাম। অন্যদিকে আমরা যখন শুনি তখন আমরা কি শ্রোতা হয়ে যাই। তো শ্রোতা পক্ষেরও তো সর্বনাম আছে, রাইট? তো শ্রোতা পক্ষের সর্বনাম কি? ধরো তুমি, তোমরা, তুই, তোরা, তোমাদের, আপনাদের, আপনারা। এই দেখো তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, তোমাকে, তোকে, আপনাকে, এই সবগুলো হচ্ছে শ্রোতা পক্ষের সর্বনাম। আর অন্য পক্ষের সর্বনাম কি? এই যে আমার হচ্ছে বক্তা এবং শ্রোতা, এই দুই পক্ষের সর্বনাম বাদে যত সর্বনাম আছে সবই হচ্ছে আমার অন্য পক্ষের সর্বনাম। যেমন ধরো হচ্ছে গিয়ে সে, তারা, তিনি, তারা, এ, এরা, ওর, ওদের, এই সবগুলো হচ্ছে আমার অন্য পক্ষের সর্বনাম। এখন আসো এই যে শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষের সর্বনাম, এইটার মর্যাদা অনুযায়ী 3টা প্রকারভেদ আছে এবং তোমাদের পরীক্ষার জন্য এই অংশটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আমি 5টা স্টার মার্ক দিয়ে দিলাম। সো দেখো এই অংশটায় কি বলা হয়েছে আমরা একটু দেখি। শ্রোতাপক্ষ বা অন্য পক্ষের সর্বনামে আমরা মর্যাদা অনুযায়ী আমাদের সর্বনামগুলোকে ভাগ করি। যেমন ধরো আমি যদি বলি সাধারণ সর্বনাম, সাধারণ সর্বনাম হচ্ছে গিয়ে তুমি, সে, এইগুলোকে আমরা বলতেছি সাধারণ সর্বনাম। অন্যদিকে মানি সর্বনাম আছে, যখন আমরা কাউকে সম্মান করে কথা বলি ওইটাকে আমরা বলতেছি মানি সর্বনাম। মানি সর্বনাম কোনগুলা? যেমন আপনি, তিনি, ইনি, উনি, এগুলো হচ্ছে আমার মানি সর্বনাম। আর ঘনিষ্ঠ সর্বনাম কি? তুই, এ, ও। তোমরা যদি বিগত বছরগুলোর প্রশ্ন দেখো, দেখবা কোথাও থেকে সর্বনামের প্রশ্ন আসুক বা না আসুক, এই অংশটা শ্রোতাপক্ষ অন্য পক্ষের সর্বনামের 3টা যে প্রকারভেদ, সাধারণ সর্বনাম, তারপর হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম এবং মানি পক্ষের সর্বনাম, এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই। তো এই জায়গাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। এরপরে চলো আমরা দেখি আত্মবাচক সর্বনাম কি। আত্মবাচক সর্বনাম হচ্ছে কর্তা নিজেই যখন কোনো কাজ করছে বা ভাব জোরে প্রকাশ করতেছে। ধর সাপোজ আমি বললাম এই কাজটা আমিই করছি, এখানে কি আমি বললাম যে কাজটা আমি করছি, ফাইন, বাট আমি যখন বলতেছি এই কাজটা আমিই করছি, আমি কি এটা জোর দিচ্ছি না? এটাই হচ্ছে আমার আত্মবাচক সর্বনাম। চলো আমরা উদাহরণ দেখি। যেমন ধরো আমি বললাম নিজে, স্বয়ং। আচ্ছা আমি যদি বলি সে নিজে অঙ্কটা করেছে, সে অঙ্কটা করেছে, এইটাই কি যথেষ্ট না সেন্টেন্সটা হওয়ার জন্য? বাট আমি যখন আবার নিজে বলতেছি, এটার মাধ্যমে কি আমি এমফেসাইজ করতেছি বা জোর দিচ্ছি। সো এটা হচ্ছে আমার আত্মবাচক সর্বনাম। চলো আমরা এরপরে দেখি। এরপরে হচ্ছে আমাদের নির্দেশক সর্বনাম। যে সর্বনাম সাধারণত দূরত্ব নির্দেশ করে তাকেই আমরা বলতেছি নির্দেশক সর্বনাম। যেমন ধরো আমার নিকট কিছু নির্দেশক আছে, যেমন এ, এই, এরা, ইনি, দূর। আচ্ছা, সো এই, এরা, এগুলো হচ্ছে আমার সর্বনাম, হচ্ছে নিকট নির্দেশক সর্বনাম। আমরা নর্মালি কেউ কাছে, এটা বোঝাইতে কি বলি না যে এ, এই, এরা, ইনি, ঠিক আছে। আবার ধরো আমরা যখন দূরত্ব বোঝাই তখন কি বলি? ওই, ওরা, ওরা, ওদের, এইভাবে বলি না? এই দেখো দূরত্ববাচক, দূরত্ব নির্দেশক সর্বনাম কোনগুলো? ও, ওই, ওরা, উনি, এইগুলো হচ্ছে আমার দূরত্ব নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনামের পরে চলো আমরা আমাদের নেক্সট প্রকারভেদ দেখি। আমাদের নেক্সট প্রকারভেদ হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে আমরা অনির্দিষ্ট সর্বনাম ব্যবহার করি। সাপোজ ধরো আমি যদি বলি যে ধরো আমি বললাম কেউ কোথাও নেই, এইখানে আমি যখন বলতেছি কেউ কোথাও নেই, এইখানটাতে আমি একটু
অনির্দিষ্ট করে বলতেছি না, আমি কি শিওর কিন্তু না, আমি কিন্তু অনির্দিষ্ট হয়ে বলছি। কিংবা ধরো আমি বললাম আমি একজন লোককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি কি বললাম? আমি একজন লোককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। সো এই যে আমি এই লোকটাকে যদি চিনতাম তাইলে কি বলতাম যে আমি একজন লোককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখছি? তখন আমি কি বলতাম? যে আমি সাব্বিরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখছি, তাই না? সো যখন আমরা কাউকে চিনি না, অপরিচিত বা পরিচয়হীন কিংবা অনির্দিষ্ট, তখন আমরা অনির্দিষ্ট সর্বনাম ব্যবহার করি। দেখো এইখানে বলা হচ্ছে অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছু বোঝাতে আমরা এই সর্বনামটা ব্যবহার করি। যেমন ধরো কেউ, কোথাও, কিছু, একজন, এইগুলো হচ্ছে আমার অনির্দিষ্ট সর্বনাম। চলো আমরা নেক্সট প্রকারভেদে যাই। আমাদের নেক্সট প্রকারভেদ হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। এটা খুবই ইজি। যে সর্বনাম দিয়ে আমরা প্রশ্ন নির্দেশ করি বা প্রশ্ন তৈরির জন্য যে সর্বনাম ব্যবহার করি তাকেই আমরা বলতেছি প্রশ্নবাচক সর্বনাম। সাধারণত আমরা যেগুলোকে WH কোশ্চেন বলি ইংলিশে, হু, হোয়াট, হুম, হুইজ, হাউ, এইগুলোই যখন আমরা বাংলায় জিজ্ঞেস করি, কি হয়? কে, কারা, কাকে, কারা, এই ধরনের প্রশ্ন না। সো যখন আমরা প্রশ্ন করার জন্য কিছু ব্যবহার করি সর্বনাম, কি, কাকে, কারা, এইগুলোই হচ্ছে আমার প্রশ্নবাচক সর্বনাম। যেমন ধরো এই যে কে, কারা, কাকে, কার, কি, এই সবগুলো হচ্ছে আমার এক একটা প্রশ্নবাচক সর্বনামের উদাহরণ। চলো আমরা আমাদের নেক্সট প্রকারভেদ দেখি, সাপেক্ষ সর্বনাম। এই সাপেক্ষ সর্বনামটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে এইটার উপরে ইম্পর্টেন্ট সর্বনাম আরেকটা আমরা দেখছিলাম, এইটা আর হচ্ছে কি আমরা ওই যে আত্মবাচক সর্বনাম দেখছিলাম, যে ওইখানের এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট সর্বনামে। সো সাপেক্ষ সর্বনামটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সাপেক্ষ মানে একটার উপর যখন আরেকটা ডিপেন্ড করে। যেমন ধরো আমি বললাম যদি তুমি আসো তবে আমি যাব। যদি তবে মানে যদি তুমি আসো তবেই আমি যাব। এইখানে কি একজনের উপর আরেকজন ডিপেন্ডেন্ট না? এই যে যদি এবং তবে, এই যদি তবে দিয়েই তো আমরা বুঝতে পারলাম যে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, রাইট? সো এই যদি আর তবেটাই বেসিক্যালি আমার সাপেক্ষ সর্বনাম। কিংবা আমি বললাম ধরো যারা এখানে এসেছে তারাই যেতে পারবে। আচ্ছা, যখন আমি বললাম যারা এখানে এসেছে তারাই যেতে পারবে, এখানে এই যে যারা আর তারা একটা আরেকটা সাপেক্ষে বসছে না? সো এইগুলাকে আমরা বলতেছি সাপেক্ষ সর্বনাম। যেমন ধরো এই যে বললাম যারা তারা, আমি বললাম যারা তারা, যে সে, যেমন তেমন, এইখানে প্রত্যেকটাই কিন্তু একটা আরেকটা সাপেক্ষে বসছে, রাইট? সো দ্যাটস ওয়াই এইগুলোকে আমরা বলতেছি সাপেক্ষ সর্বনাম। চলো আমাদের নেক্সট প্রকারভেদে যাই, পারস্পরিক সর্বনাম। পারস্পরিক সর্বনামটা হচ্ছে কি, যখন আমরা দুই পক্ষের সহযোগিতা বা দুই পক্ষের অংশগ্রহণের মাধ্যমে কোনো একটা সর্বনাম হয় তখন আমরা এটাকে পারস্পরিক সর্বনাম বলি। যেমন ধরো আমি বললাম আমরা নিজেরাই কাজটা করলাম। আমি যখন বলতেছি আমরা নিজেরাই কাজটা করলাম, এখানে নিজেরা বলতে কি পরস্পরকে বোঝানো হয়েছে। কিংবা আমি ধরো বললাম আমরা পরস্পরকে পছন্দ করি। আমরা পরস্পরকে পছন্দ করি মানে কি আমরা একজন আরেকজনকে পছন্দ করি। সো এটাও কিন্তু একটা পারস্পরিক সর্বনামের উদাহরণ। এরপরে চলো আমরা দেখি সকলবাচক সর্বনাম। ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে আমরা সকলবাচক সর্বনাম ব্যবহার করি। যেমন ধরো আমি বললাম সবাই, সকালে, সকলকে, সবার, সমস্ত, সব। এইখানে কি আমার ব্যক্তি, বস্তু বা ভাবের একটা সমষ্টি বোঝাচ্ছি না? যেমন ধরো আমি বললাম আমরা সকলে মিলে কাজটি করেছি। এখানে কি সবার একটা অংশগ্রহণ বোঝাইছে না বা সমষ্টি বোঝাইছে না? কিংবা ধরো আমি বললাম সবগুলো ইট এখানে নিয়ে আসো। সবগুলো ইট, এখানে কি একটা সব ইটের মানে সব বস্তুর একটা সমষ্টি বোঝাইছে না? সো এইগুলাকে আমরা বলতেছি সকলবাচক সর্বনাম। এবং আমাদের সর্বনামের লাস্ট প্রকারভেদ হচ্ছে গিয়ে অন্যবাচক সর্বনাম। অন্যবাচক সর্বনামটা খুবই সিম্পল, বাট এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। অন্যবাচক সর্বনামটা কি? যে সর্বনাম দিয়ে আমরা নিজ মানে আমি ভিন্ন অন্য যে কোনো কিছু বোঝাইতে চাই, অনির্দিষ্ট কিছু বোঝাইতে চাই, তাকেই আমরা বলতেছি অন্যবাচক সর্বনাম। যেমন আমি বললাম বললাম অমুক লোক এই কাজটি করেছি। আমি যখন বলছি অমুক লোক এই কাজটি করেছি তখন কি আমি আমাকে বোঝাচ্ছি? আমাকে কিন্তু বোঝাচ্ছি না, এমন কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছি যাকে আমি চিনি না। কিংবা ধরো আমি বললাম অন্য লোকটি এই কাজটি করেছেন, কিংবা অপর ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে অপর ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিংবা অন্য লোকটি এই কাজটি করেছেন, কিংবা অমুক ব্যক্তি ঘুরতে গিয়েছেন, এই শব্দগুলোর প্রত্যেকটাই কিন্তু আমরা যাকে উদ্দেশ্য করে বলছি তাকে চিনি না এবং তাকে আমি সে আমার কাছে অপরিচিত,
অপরিচিত একজন ব্যক্তি বা অনির্দিষ্ট ব্যক্তি। দ্যাটস ওয়াই আমি এখানে এটাকে বলছি অন্যবাচক সর্বনাম। সো আমাদের সর্বনামে আর কোনো টপিক নেই, আমরা সর্বনাম শেষ করেছি। এবার চলো আমরা হচ্ছে আমাদের বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করি। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটু আগেই পড়লাম যে সর্বনামকে 9 ভাগে ভাগ করা হয়েছে। চলো আমাদের নেক্সট এমসিকিউতে যাই। বলা হচ্ছে নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম। বলো তো কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? আমি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। ওকে, এরপরে আসো নেক্সট এমসিকিউতে যাই। বলা হচ্ছে কর্তা নিজেই কাজটি করেছেন তা বোঝালে কোনটি বোঝাবে। মনে আছে আমরা যখন বলতেছিলাম যে আমি নিজেই অঙ্কটি করেছি, এই আমি নিজেই যখন বলতেছি তখন কি আত্মবাচক সর্বনাম হয় না? সো এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। এরপরে চলো আমরা দেখতেছি যে নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়। আমরা সবার লাস্টে সর্বনামের কোন প্রকারভেদটা পড়েছিলাম? অন্যবাচক সর্বনাম। অন্যবাচক সর্বনামে কি বলেছিলাম? যে অমুক ব্যক্তি ঘুরতে গিয়েছেন, এখানে অমুক ব্যক্তি কি আমি ভিন্ন অন্য একজন ব্যক্তি, রাইট? সো এটা বেসিক্যালি আমার অন্যবাচক সর্বনাম। এরপরে আসো দেখি আমাদের বলা হচ্ছে সাপেক্ষ সর্বনামের উদাহরণ। সাপেক্ষ সর্বনাম উদাহরণ কি? যখন একটা সর্বনাম আরেকটার সাপেক্ষে থাকে, রাইট? সো এখানে দেখো, এখানে জাস্ট একটাই সাপেক্ষ সর্বনাম আছে, যে সে। আচ্ছা, সো তোমাদের জন্য আমাদের আজকের বিশেষ্য এবং সর্বনামে এতটুকুই ছিল। আজকের ক্লাসটা তোমাদের যাদের হেল্পফুল লাগছে তোমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে আমাদের এই বন্দি পাঠশালা মাদ্রাসারই ফেসবুক পেজ আছে, সেখানেও ফলো দিয়ে রাখবে। এরকম নিয়মিত কন্টেন্ট পেতে চাইলে অবশ্যই এগুলো করবে এবং তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো।